আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে ক্লাস উপস্থাপন করব সেটা হলো সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 অর্থাৎ অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিতের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। যেমন এখানে লেখা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? গুণ। কি করতে হবে? গুণ করতে হবে অর্থাৎ বীজগণিতের গুণ। আমরা ইতিপূর্বে যেমন পাটিগণিতের অ্যারিথমেটিকের গুণ করেছি, যেমন 5 2 এখানে 7 গুণনের নিয়ম অনুযায়ী আমরা কি করছি? গুণ করেছি। 7 দুগুণে 14 4 হাতে থাকে কত? 1 5 7 35 আর হাতে রেখে কত? 36। এভাবে আমরা গুণ করেছি। কিন্তু এই জায়গায় বীজগণিতের গুণগুলো আমরা কিভাবে করব? কিভাবে করব? তাহলে আমরা লিখব প্রথমত সমাধান। কি লিখব? সমাধান। আমরা এটাকে কয়েকটা নিয়মে করতে পারি। তো আমি আপাতত আপনাদেরকে দুইটা নিয়মে দেখাবো। প্রথম নাম্বার নিয়মটা হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, অর্থাৎ 3ab গুণন 4a কিউবড। এর উপরে যদি পাওয়ার 3 থাকে তাহলে কি বলে জানো? a কিউবড বলে। এর উপরে পাওয়ার 2 থাকলে যেন কি বলে? a স্কয়ার বলে। কি বলে? a স্কয়ার। তাহলে আমরা এই গুণটা করার নিয়ম অনুযায়ী যদি করি, আমরা আপাতত একটা নিয়ম দেখি কিভাবে করব। যেমন প্রথমত আমরা 3 এবং 4 এই দুইটা হলো অঙ্ক। এই দুটো কি বলেন তো? অঙ্ক। যদি একটি সহগ 3 এবং 4 এই দুটোকে আমরা আলাদা করব। 3 গুণন কত? 4। এই দুটোকে আলাদা করলাম কারণ এই দুটো হলো অঙ্ক, সাংখ্যিক সহগ। আর আক্ষরিক সহগ হলো ab এবং a কিউবড। তাহলে এবার এখানে আর যেটা করব সেটা হলো গুণ দিয়ে এখানে a রয়েছে a গুণন এখানে আছে a কিউবড, a কিউব লিখলাম। তারপরে গুণন এখানে আছে b, b লিখলাম, সাজিয়ে লিখলাম। অর্থাৎ 3 এর সাথে 4 গুণ আকারে লিখলাম কারণ 3 আর এই 3 হলো অঙ্ক, 4 এটা হলো অঙ্ক, 3 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক। আর a হলো অক্ষর অর্থাৎ আক্ষরিক সহগ। এরপরে এখানেও আরেকটা a আছে, এখানে এই দুইটা a পাশাপাশি লিখেছি আর b টাকে আলাদা লিখেছি। কারণ abcd অক্ষরের সময় আমরা a গুলোকে আগে লিখি, b কে পরে লিখি, তাই লিখি না? এজন্য আমরা b টাকে পরে নিলাম আর a টাকে শুরুতে নেওয়া হলো। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এবার আপনারা বলবেন 3 আর 4 অর্থাৎ 3 এবং 4 গুণ করলে কত হবে? 3 4 এ 12। 3 4 এ কত বলেন তো? 12। অর্থাৎ এখানে আমরা 12 লিখব, 12। তারপর গুণন a এবং a কিউবড। a আচ্ছা a এখানে কয়টা আছে বলেন তো? একটা। আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলাম যে a গুণন a কিউবড অর্থাৎ এই a এখানে যেখানে আমি এই যে চক ধরেছি বা পেন্সিল ধরেছি এখানে বলেন তো a কয়টা? একটা। তার মানে নিশ্চয়ই এখানে উপরে পাওয়ার হয় তখন এই a এটা হলো সূচক আর এটা হলো কি? ভিত্তি, তাই না? যখন উপরে পাওয়ার দেওয়া হলো তখন এই উপরে পাওয়ারকে বলে কি? সূচক। কি বলে? সূচক। এগুলোকে বলে এই যে 1 এবং 3 এগুলোকে বলে কি? সূচক। কি বলে? সূচক। আর নিচের এই যে a আর a গুণন আছে এই দুটাকে কি বলে? ভিত্তি। কি বলে? ভিত্তি। আচ্ছা ভিত্তি একটা থাকলেও যা 100 থাকলেও তাই। তার মানে এই দুইটা থেকে যে কোনো একটা কমন নিব, নেওয়ার পর উপরে পাওয়ার কত হলো বলেন তো? 1। আর গুণ থাকলে জানি কি দিতে হয়? প্লাস, অর্থাৎ যোগ চিহ্ন দিতে হয়। কিন্তু থাকলে প্লাস, এখানে পাওয়ার আছে 3। আচ্ছা এবার a এবার 1 আর 3 যোগ করলে কত হয়? 4। অর্থাৎ a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4। এখানে a এবং a কিউব গুণ করলে হয় কি? a টু দি পাওয়ার 4। আপনারা কি বুঝতে পেরেছেন এটুকু? তারপর b, এখানে শুধুমাত্র b আছে, b আমি লিখলাম কারণ b এর সাথে আর কোনো b নাই। যদি থাকতো তাহলে আমি হয়তো গুণ আকারে লিখতাম, এখানেও আমি গুণ আকারে লিখলাম। এখন এখানে 12 আছে, 12 লিখলাম। লেখার পর এখানে গুণ চিহ্ন, কারণ দুটি সংখ্যার মাঝখানে একটা গুণ চিহ্ন থাকেই, যেমন a গুণন b অর্থাৎ পরবর্তী লাইনে ab লেখা যায়। কেন লেখা যায়? কারণ দুটি সংখ্যার বা দুটি অক্ষরের মাঝখানে একটা কি চিহ্ন থাকে? ইনটু চিহ্ন। এই যে ইনটু চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার পরিবর্তে এখানে একটা ডট দেওয়া যায় কিংবা খালি রাখলেও সেখানে একটা ডট ধরে নেওয়া হয়। তাহলে a আর b এর মাঝখানে কি চিহ্ন আছে? এখানে ইনটু গুলো উঠাই দিলাম। এরপর হলো a টু দি পাওয়ার 4 আর এখানে b এর মাঝখান থেকে ইনটু চিহ্ন উঠাই দেওয়া হলো, এখানে হলো b। কেন উঠাই দেওয়া হলো? কারণ এখানে একটা ইনটু চিহ্ন আছে, এখানে একটা ইনটু চিহ্ন আছে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে বীজগণিতের ক্ষেত্রে এখানে কি লিখতে হবে? অ্যানসার a and s স্পষ্ট করে লিখতে হবে। তারপর হবে 12, এখানে আমরা 12 লিখব। তারপর হলো a টু দি পাওয়ার 4, এরপর সাথে b লিখব। এটা হলো একটা নিয়ম, বুঝতে পেরেছি? এবার আরেকটা নিয়ম হলো যদি আমি করি তাহলে এই পাশে করলাম। আরেকটা নিয়ম হলো যেমন 3ab a b এরপর নিচে হলো কত? 4a কিউব। 4 কি? a কিউব। এই 3 নিচে 4 লিখব, 4 আর এখানে হলো a কিউব লিখলাম। এবার এভাবে আমরা গুণ চিহ্ন দেব। আচ্ছা আমরা যখন পাটিগণিত করেছিলাম তখন গুণ চিহ্ন কোন পাশে দিয়েছিলাম? এই পাশে না? আর বীজগণিতের সময় আমরা গুণ চিহ্ন দেব এই পাশে এবং সেটা একটা ব্র্যাকেটে দেব।
বুঝতে পেরেছি? এবার 3 আর 4 গুণ করলে 3 4 কত বলেন তো? 12। 3 4 কত? 12। এবার a কিউব আর a গুণ করলে কত হয়? a টু দি পাওয়ার 4। a টু দি পাওয়ার 4। তার মানে এখানে 3টা আর একটা কয়টা হলো? 4টা। কয়টা? গুণনের সময় পাওয়ার যোগ হয়। গুণনের সময় পাওয়ার কি হয়? যোগ। আর ভাগের সময় পাওয়ার কি হয়? বিয়োগ হয়। মনে থাকবে? এই যে উপরে যে পাওয়ার দেখতে পাচ্ছেন, এই পাওয়ারগুলো গুণনের সময় যোগ হয় আর ভাগের সময় বিয়োগ হয়। তাহলে এখানে পাওয়ার আছে 3 আর এই এর উপরে পাওয়ার কত আছে? 1। বুঝতে পেরেছেন? তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 4। কত হয়? 4 যোগ করে দেওয়া হলো। এরপর b এর জায়গায় b থাকলো। এটা কিন্তু অ্যানসার। একটা নিয়ম, এই একটা নিয়ম 12 a টু দি পাওয়ার 4 এবং হলো কি b। আরেকটা নিয়মে যেতে পারি, বিকল্প আরেকটা নিয়ম হলো 3a টু দি a 3ab গুণন এখানে হলো কি a কিউবড 4a কিউব 4a কিউব। এই জায়গাটা যে কাজটা করতে পারি সেটা হলো 3 আর 4 গুণন 3 গুণন 4, তারপর ব্র্যাকেটে দিতে পারি a b গুণন a কিউবড, এভাবে লিখতে পারি। এরপরে হলো 3 4 এ কত? 12 অর্থাৎ 12 লিখলাম 12। a আর a কিউব গুণ করলে কি হয়? a টু দি পাওয়ার 4। তারপর b এর b থাকলো, এর সাথে আর কোনো b নাই বলে এটাই হবে কি অ্যানসার। a and s অ্যানসার 12 a টু দি পাওয়ার 4 b।